আজকের দিনটা যা যা আলোচনা ছিল তার ভিতরে একটা হচ্ছে সংরক্ষিত নারী এমপিদের বিষয়ে একটা আইন করা হচ্ছে, আইন করার দিকে সরকার যাচ্ছে। কারণ আমরা জানি যে সংরক্ষিত নারী আসনে যারা আছেন তাদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, কিন্তু এবার মানে এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে তারা যেন তাদের পছন্দের একটা এলাকা বেছে নিতে পারে, সেভাবে যেন উন্নয়ন প্ল্যানটা তারা করতে পারে, এরকম একটা আইন করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ এটাকে বলছেন অযৌক্তিক, অগ্রহণযোগ্য, কিন্তু আপনারা তো মেম্বার অফ পার্লামেন্ট, আপনারা তো আরো ভালো বুঝবেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। দেখেন, নারী এমপিদেরকে যখন দেশটা বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হয় তখন নারীদের পিছিয়ে থাকা নারীদেরকে মূল্যায়নের জন্য, যাতে নারী সমাজটা এগিয়ে আসতে পারে, সেই জন্য সংরক্ষিতটা রাখা হয়েছিল। তখন কথা এরকমই যে যখন নারীরা স্বাবলম্বী হবে তখন সংরক্ষিতর দরকার পড়বে না। নারী কিন্তু বর্তমানে স্বাবলম্বী, নারী শিক্ষিতের হার পুরুষের চেয়ে কোনো অংশে কম না, বরং অনেকটা বেশি। নারী আগের থেকে অনেক বেশি চাকরি করে, সন্তান লালন পালন, ওই নেপোলিয়নের ভাষায় শিক্ষিত মা দশ, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। তো এই জায়গাটা নারী কিন্তু একদম পারফেক্ট। তো সবখানে যখন এই অবস্থা, এবং স্বাধীনতার 55 বছরের একটা দেশ, সেখানে নারীর আমি মনে করি প্রথমেই সংরক্ষিতটা থাকা উচিত না। আচ্ছা, নারীর জন্য একটা নির্বাচন করার একটা প্লেস দরকার, এবং সেইখানে নারী পুরুষ উভয়ই যদি আমরা যেটা নিয়ে আমরা যুদ্ধ করি, কথা বলি, তর্ক করি যে আমি সম অধিকার চাই, সম অধিকার যদি চাই তাহলে 300 আসন বা আসন বাড়ুক, সেইখানে নারী পুরুষকে মনোনয়ন দিতে দোষের কোথায়? আমি বরাবর এইখানে ছিলাম, এখন ওইখানে আছি। এখন বলবেন যে যেহেতু এখনো সংরক্ষিতটা আছে, দেওয়া হচ্ছে, দেওয়া হয়েছে, সেই হেতু তাদের তো কাজ করার একটা ক্ষেত্র দরকার। আপনাকে বলে দেওয়া হলো যে সমস্ত বাংলাদেশ নারীর, এটা কিন্তু এরকম বলা হয়েছে, বা এরকম সংবিধানটা এরকমই। আসলে সমগ্র বাংলাদেশে কোথায় কি কাজ করবে? সব জায়গায় একজন করে ইলেক্টেড এমপি আছে, সেখানে যার সাথেই যাবেন সেখানেই একটা আপনার গুবলেট একটা অবস্থার সৃষ্টি দিয়ে, কারণ তারা ছাড়বে না। এই রিয়েলিটিটা একটু জানতে চাচ্ছি আপনার লেন্স থেকে, যদি আপনি বলেন যে ধরুন এই আইনটা হলো, একজন সংরক্ষিত যেহেতু এখনো ব্যবহার করা হচ্ছে, সেই সংরক্ষিত নারী সদস্যের জন্য বলা হলো আপনার পছন্দের জেলা কোনটা বা নির্বাচনের এলাকা কোনটা তিনি জানালেন এবং তাকে ওই জায়গাটাই দেওয়া হলো। বলা হচ্ছে যে তিনি আসলে প্ল্যান করতে পারবেন, সংকটগুলো চিহ্নিত করে সমাধানের একটা রোডম্যাপ তৈরি করতে পারবেন, এটা হচ্ছে সে আইনের উদ্দেশ্য। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটা আসলে অগ্রহণযোগ্য, এটা আসলে তাদের তো ম্যান্ডেট নেই, তারা আসলে যে কোনোভাবেই মাইন্ডসেট পরিবর্তন করে ফেলতে পারে। আমি ম্যান্ডেটটাকে ওইভাবে দেখছি না, আমি শ্রদ্ধার সাথে ম্যান্ডেটটা দেখছি এই কারণে যে একজন পুরুষ এমপি ধরেন মিনিমাম 1-1.5 লাখ ভোটে নির্বাচিত হন, 6টা পুরুষ এমপি কিন্তু ভোট দেন, ভোটে একজন নারী নির্বাচিত হন। তো তাদের তো ভোটে এটা অনেকটা উচ্চকক্ষের মতো, বা অনেক দেশেই এটা অন্যভাবে ইউজ করা হয়, হয়তো সংরক্ষিতটা থাকে না। কিন্তু আপনি ভোটের সিস্টেমে যদি ধরেন, এটাকে কিন্তু বরং আমি সম্মান করি যে ইলেক্টেড এমপিরা ভোট দিয়ে তারা পাশ করিয়েছেন। সেটাকে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি কোন দৃষ্টিতে এটাকে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে, ওই জায়গাটা থাকলো। কিন্তু বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা তো ভালো না, একদম দৃষ্টিভঙ্গিটা নিচু স্তরে, নিচু দিয়ে আপনার এটা অবলোকন করা হচ্ছে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভালো না মানে হচ্ছে আমরা ভোটারদের কথা বলছি না, আমি ভোটারদের কথা বলছি না, যিনারা সংসদে বানাচ্ছেন তারাই কিন্তু একটা জায়গায় এখানে ক্লাসিফিকেশন করছেন, তারা শ্রেণী বিন্যাস করছেন, সেই শ্রেণীতে একটা শ্রেণীকে নারীকে ফেলছেন, যেখানে নারীকে আপনার আমি বলবো যে যেভাবে ফেলছেন সেভাবে অনেকটা ছোট করা হচ্ছে। আচ্ছা, আপনার বক্তব্য স্পষ্ট। আমি এই আলাপটা এই ছোট অংশ জুড়ে একটু করতে চাই, তারপর অন্যদিকে আমরা যাব বিরতির পর। আমি এলাইনুর খান আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার একটা মতামত নিতে চাই। আপনি নিজে শুনছিলেন এখানে নারীর যে আসন, তার আগে সংরক্ষিত শব্দটা প্রয়োগ করা হচ্ছে, যেটা আসলে নির্ভর চৌধুরী বলছিলেন যে এটা অপ্রয়োজনীয়, এটা অগ্রহণযোগ্য, এটা প্রয়োজন নাই সংরক্ষিত, কারণ যদি আমরা সমান সুযোগের কথাই বলে থাকি। এবং এটা নতুন আইন সরকার করতে যাচ্ছে, যেখানে আসলে একজন নারী সংসদ সদস্য যিনি নির্বাচিত নন, সংরক্ষিত আসনে এসেছেন, তিনি পছন্দের একটি নির্বাচনী এলাকা বেছে নিতে পারবেন, উন্নয়নমূলক কাজ করতে পারবেন। অনেকে তো বলছেন যে এটা আসলে ঠিক হয়নি, সিদ্ধান্তটা ভালো না, কিন্তু আপনি নিজে একজন নারী রাজনীতিবিদ, আপনার দৃষ্টিতে আসলে বিষয়টা কেমন?
ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচনা এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি। বিষয়টা হচ্ছে সংরক্ষিত নারী আসনের যে আসন সংখ্যা সেটা এখন 50টি। সেটা গণভোটে উল্লেখ করা ছিল যে সেই আসনগুলো 100 আসনে উন্নীত করা। প্রথমত সংরক্ষিত নারী আসন দেয়া হয় কেন, সেইটার একটা লাইন যদি বলতে বলেন, সেটার কারণ হচ্ছে সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে তাদের বয়ানগুলো যাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সংসদে, সেই জন্য তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য, সমান কাতারে নিয়ে আসার জন্য একটা সুযোগ তৈরি করে দেয়া। সেই ক্ষেত্রে শুধু নারী না, সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, যারা প্রতিবন্ধী আছেন, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আছেন, তাদের সকলকেই কিন্তু এই সংরক্ষিত আসনে অ্যাকোমোডেট করা উচিত বলে আমি মনে করি। পাশাপাশি এই সংরক্ষিত আসনের নির্বাচন ব্যবস্থা কি হবে সেটা কিন্তু ঐকমত্য কমিশনে বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংরক্ষিত আসনের নির্বাচনটা হওয়া উচিত, এবং এইটা ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রথম বছর 300টা আসনের 100টা আসনে, তারপরে পরের টেনিউরে সেই 100টা আসনের পরের 100টা, তারপরে টেনিউরে সেই 100টা আসনের তারপরের 100টা। এতে করে নারীরা সরাসরি নারীদের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো এবং নির্বাচনী ব্যবস্থায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারতো। সমাজের যে ব্যবস্থা, দলগুলো কেন নারীদের মনোনয়ন দেয় না? কারণ বিভিন্ন এলাকায় প্রতিপক্ষ দেখা যাবে তখন একজন নারীর বিরুদ্ধে একজন পুরুষকে দাঁড় করা, এবং সামাজিক কাঠামোতে নারী এবং পুরুষের মধ্যে মানুষ সবসময় পুরুষকেই, যতই ধরেন আমি যে এলাকায় নির্বাচন করার কথা ছিল, দুঃখের সাথে বলতে হয় শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার জায়গা থেকে আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা অন্য প্রার্থীদের চেয়ে বেশি ছিল, কিন্তু শুধুমাত্র আমি নারী বলে যখন জোট হয় তখনও যে পরিস্থিতি সৃষ্টি হয়, এটা তো বোধহয় একটা মাইন্ডসেট, মানে ভোটারদেরও তো একটা মাইন্ডসেটের এটা তো মধ্যে সমাজের মাইন্ডসেট। সেই মাইন্ডসেটটা আপনাকে ব্রেক করতে হলে আপনাকে সরাসরি নারীদেরকে নির্বাচনী মাঠে নিয়ে যেতে হবে। মনি আপা যেটা বললেন যে নির্বাচিত প্রতিনিধিরা আরেকজন নির্বাচিত প্রতিনিধি বোনকে ইলেক্ট করছেন, কিন্তু এই ক্ষমতা তো জনগণের থাকা উচিত যে জনগণ সরাসরি আরেকজন নারীকে নির্বাচিত করবেন। এইটা একটা গেল। আর এখন যে আইন করা হচ্ছে যে একজন নারী প্রতিনিধি যিনি সংরক্ষিত আসনে তার নিজের পছন্দের এলাকা, স্বভাবত একজন নারী সংরক্ষিত আসনের এমপি কে এখন 3টা আসনের দায়িত্ব দেওয়া হয়, which is a burden to her। উনি একটা আসনের দায়িত্ব পালন করলে উনার জন্য অন্যান্য সমান দায়িত্বের সমবন্টন হয়। আদারওয়াইজ আপনি এই আইনটাকে কি ইতিবাচক ভাবে দেখছেন কিনা সেটা বলেন। আইনটা পড়াটা ভালো হবে যদি আইনটা সুষ্ঠু হয়। আপনি একজনকে একটা আসন দেন, আপনি নিজেও আইনের মানুষ, আপনি স্পষ্ট করে বলেছেন যে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা আসনে একজন বিরোধী দলের কাছে হেরে গেছে, স্বাভাবিকভাবে উনি তো চাবেন ওই আসনেই উনি যেখান থেকে উনি নিজের আসন যেখানে উনি হেরে গিয়েছেন হতে পারে। হ্যাঁ, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট। এটা তো জনগণ তো তাকে চয়েস করে না। আমি যেহেতু এই আলোচনাটা শেষ করব, সংক্ষেপে একটু শোনার চেষ্টা করলাম। এলএন নিউজ আপনি শুনলেন পুরোটা, মানে এটা তো সবাই জানতে চাইবে যে স্বাধীনতার 54 বছর আমরা পার করে ফেলছি, 55তে পা রাখছি কিংবা 55তে আমরা হাঁটছি। যদি সত্যি সংরক্ষিত নারী আসন এটা ফাংশন করতো তাহলে তো চিত্রটা বদলাতো, আমরা সেই বদলাটা দেখতে পাচ্ছি না। তার মানে এই আইডিয়াটা নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? আমাদের সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায় যারা অনগ্রসর শ্রেণী তাদের জন্য সংরক্ষিত আসন আছে, এবং আমি মনে করি যে বাংলাদেশের জনগণ, ভোটাররা, মরিয়াপা যেটা বললেন যে হ্যাঁ, আনডাউটেডলি অতীতে যে কোনো সময় থেকে নারী অনেক বেশি সমাজে অগ্রসর হয়েছে, এবং আমরা অনেক বছর আমাদের প্রাইম মিনিস্টার নারী ছিলেন, আমাদের এতে কোনো সন্দেহ নাই। বলতে পারেন যে বহু বছর পর আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি। কিন্তু আমার কথা যে নারীর এখনও আমি মনে করি যে সমাজ এখনও পুরুষ শাসিত সমাজ, এখনও নারীদের এমনিতেই ধরা যায় যে পরিবারে নারী শাসন সবচেয়ে বেশি। আমরা যেমন ছোটোবেলায় আমাদের মাকে দেখেছি যে শাসনের জায়গায় আছেন, সবগুলি 8-10টা ছেলে মেয়ে কীভাবে তিনি কন্ট্রোল করছে একটা ব্যাপার আছে। কিন্তু সামাজিকভাবে কিন্তু এখনও আমাদের দেশে নারীরা অনেক ক্ষেত্রে স্পষ্ট করছে যে অনগ্রসর যারা তাদেরকে যেটা মনে হয় যেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যে আমাদের ভোটারদের মানসিকতা এখনও পুরুষতান্ত্রিক, এবং তারা খুব ভোট চয়েস করার ক্ষেত্রে এখন আর মনে হয় ওই জায়গায় যায় নাই। সেই জন্য আমি মনে করি যে এখনও
থাকা না, উচিত। ভোটারদের মাইন্ডসেটটা পরিবর্তনের দায়িত্বটা কার? রাজনীতিবিদদের না সবচেয়ে বেশি দায়িত্ব, যেহেতু তাদের ভোটে রাজনীতিবিদদের মধ্যে তো মনিয়াপা একটু অন্যভাবে বললেন আর কি, যারা এটা মনোনয়ন দেন তাদের ভিতরেও তো একটা আছে এখন পর্যন্ত। তা নাহলে তো যারা গত নির্বাচনে সরাসরি নির্বাচিত হতে পারতেন তাদেরকে দেওয়া হয় নাই। এই মাইন্ডসেটটা কি শুধু আমাদের দেশে? আমরা তো দেখতে পাচ্ছি পুরাই সাবকন্টিনেন্ট, যুক্তরাষ্ট্রেও তো আমরা দেখতে পারি যে প্রেসিডেন্ট নির্বাচনে তো এবং কখনো নারীরা আমেরিকার মতো জিততে পারে না। জায়গাতেও আপনি কোনো মহিলা আমেরিকার প্রেসিডেন্ট হবে চেষ্টা হলো, এবং হিলারি কিন্তু প্রায় সেই জায়গায় চলে আসছিলেন। আমরা যতভাবেই বলি না কেন, কিন্তু এটা আমেরিকান জনগণ কিন্তু একসেপ্ট করে না। এটা হলো জনগণের মাইন্ডসেটটা অন্যরকম, এই মানসিকতা চেঞ্জ হইতে হবে। আর বাংলাদেশ অনেক দিক দিয়েই অনগ্রসর আমাদের, এবং সামাজিকভাবে এখনো আমরা অনেক বেশি পিছনের দিকে আছি। হ্যাঁ, যদিও আমরা বলে থাকি যে মানব উন্নয়নে ইন্ডিয়ার থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অনেক ক্ষেত্রে এখনো, এবং আমি এখনো মনে করি যে সংরক্ষণ আসন থাকা উচিত। আমরা অনেকভাবে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা মুখে মুখে বলি নারীদের অংশগ্রহণ সব ক্ষেত্রে বাড়ানোর কথা, কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের দিকে যখন আমরা তাকাই তখন বোঝা যায় এই জায়গাটাতে আমরা এখনো সেই সংকীর্ণ রয়ে গেছি। কেউ বলে এটা আমাদের মাইন্ডসেটের সমস্যা, কেউ বলে সোশ্যাল ট্যাবু। আপনি কি দেখেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি কিভাবে দেখি সেটি অনেকটা গবেষণা নয়, বলবো অবজারভেশন থেকে। সেটি হলো যে নারীর এই যে সংরক্ষিত নারী আসন, আমি অনেকটা নীলোফার চৌধুরী মনির সাথে একমত। আমাদের কনস্টিটিউশনে কি লেখা আছে বাংলাদেশে যে ইকুয়ালিটি থাকতে হবে, ডিসক্রিমিনেশন থাকতে পারবে না। আমরা যদি এখন সংরক্ষিত একটা শব্দ দিয়ে নারীদেরকে আলাদা করে দেই, তাহলে কি আমরা একটু ডিসক্রিমিনেশন করছি না? যে এখানে একটু জেন্ডার বেজ আমরা কথাটা নিয়ে আসছি না? আমার কাছে মনে হয় যে নারীদের এগিয়ে যাবার, বিশেষ করে রাজনৈতিক মাঠে বা এমপি পদগুলোতে রাজনৈতিক দলগুলোর একটি বিরাট বড় ভূমিকা আছে। আমরা প্রবাসে যেটি দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের তারা সবসময় চেষ্টা করে একটা নারী পুরুষের মাঝে একটা ব্যালেন্স করার জন্য, যে কতজন নারী হলো কতজন পুরুষ হলো, যাতে সবগুলো পুরুষ হয়ে না যায় আবার বেশি নারী হয়ে না যায়, সেদিকে তারা খেয়াল রেখে তারা কিন্তু নমিনেশনটি দেয়। ওই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি অনেক যোগ্য পুরুষকে বাদ দিয়েও কিন্তু অনেক মহিলাকে এগিয়ে দেওয়া হচ্ছে। আর এই কাজটি কে করছে কিন্তু রাজনৈতিক দলগুলো। আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সেই মাইন্ডসেটটা আছে কিনা যে আমরা আমাদের যে মহিলারা রাজনীতি করতে মাঠে আসছেন তারা অনেক চ্যালেঞ্জ নিয়ে নামেন, এই চ্যালেঞ্জের ফলে ওনারা যেই একটা ডিজার্ভ করেন সেইভাবে কি আমরা তাদেরকে সেই প্রাপ্যটা দিচ্ছি? সেটি আমার মনে হয় না আমরা রাজনৈতিক দল হিসেবে এখনো সেই পর্যায়ে আমরা যেতে পেরেছি, সেই চর্চাটা আমরা এখনো করি। আরেকটি জিনিস আমি লক্ষ্য করেছি, আমি ছোটবেলা থেকে আমরা জানি যে আমাদের বাংলাদেশের সংসদে এই সংরক্ষিত নারী আসনের কথাটি, কিন্তু একটি জিনিস এখানে আমি সবসময়, যতই আমার বয়স হচ্ছে ততই আমার মনে প্রশ্ন যাচ্ছে যে এই সংরক্ষিত নারী যে যারা এমপি হবেন আসলে ওনাদের কাজ কি হবেন? যে এলাকাতে কাজ করতে যাবেন সেই এলাকায় তো একজন নির্বাচিত এমপি আছেন, তো ওনাদের সাথে তাহলে কিভাবে এটা একসাথে হয়ে ওনারা কি কাজ করবেন? তাহলে কি ওনারা এক্সট্রা হয়ে গেলেন না সেই সমস্ত এলাকায়? এই আরেকজন বক্তা যেটি বললেন, যে অ্যাডভোকেট নূর যেটি বললেন যে কিছু কিছু কাজ যেমন প্রতিবন্ধীদের নিয়ে কাজ বা স্পেশাল কোনো কাজ নারীরা করবে, আমার ক্ষেত্রে মনে হয় যে এই ক্ষেত্রে নারী পুরুষের কোনো বিষয় হতে পারে না, এটি হতে হবে একজন এমপির কাজ। মানে আপনি যে পয়েন্টগুলো বলেছেন আজকে আমরা দেখতে পেলাম যখন আমরা বিশেষজ্ঞদের ইন্টারভিউ নিচ্ছিলাম, মোটামুটিভাবে 11টা প্রশ্নের কোনো উত্তর আসলে এই আইনের প্রেক্ষাপটে নেই। তার ভিতরে ঠিক এটা ছিল যে একজন মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন সেখানে, তিনি হয়তো ওইখানে জিতেছেন কিন্তু ওইখানে একজন হেরে গিয়েছিলেন, তিনি আসলে কিভাবে এই জায়গাটাতে ফাংশন করবে, নানা প্রশ্নের আসলে উত্তর মেলেনি। দেখা যাক এই আইনটা বাস্তবায়ন হয় কিনা, হলে আসলে কি হবে। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর যেই শিরোনামটা একটু আগে দর্শকদেরকে জানাচ্ছিলাম যে হবিগঞ্জে ছাত্রদল এনসিপির সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 15 জন আহত এবং পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, দুই পক্ষের বিবৃতি দিয়েছে। এবং আমার বার্তা কক্ষে যেই তথ্যটা এই মুহূর্তে এলো সেটা হচ্ছে এনসিপি গাড়ি বহরে হামলা ভাঙচুরের প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের
ঘোষণা দিয়েছেন আপনারা এনসিপি। একটু বলবেন ঘটনাটা আসলে কি হয়েছিল, কিভাবে নিশ্চিত হলো যে এটা ছাত্র দলই আসলে এই হামলাটা করেছে? যদিও ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছিল এনসিপির গাড়ি বহন থেকে কিছু উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছিল। আপনি কতটুকু জানতে পেরেছেন আসলে কি হয়েছিল? আচ্ছা, যেটা হয়েছে যে আমাদের তো সারা মাসব্যাপী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জুলাই যাত্রা সারা দেশব্যাপী চলমান আছে। তো আজকে জুলাই মাসের 28 তারিখ সেই সূত্র ধরেই হবিগঞ্জে আমাদের জুলাই এর যে যাত্রা গণভোটের রায়ের বাস্তবায়ন সেটা চলছিল, এবং এইখানে ওখানকার যে লোকাল যিনি এমপি নির্বাচিত হয়েছেন উনার কিছু কর্মকাণ্ড, যেটা আমরা আজকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যারের রিপোর্টেও একটা ফেসবুক পোস্টেও দেখতে পেয়েছি যে এটা নিয়ে পুলিশের একটা স্পেশাল ইন্টেলিজেন্স টিম একটা রিপোর্টও পেশ করেছে যে তার কোথায় কোথায় কি কি সংশ্লিষ্টতা অপরাধমূলক কাজে। তো এই ধরনের একটা ইনফরমেশন পাওয়ার পর আমাদের ওই জনসংযোগ যেখানে ছিল সেখানে এটা নিয়ে কিছু আলাপ আলোচনা আমাদের নেতাগণ করেছে। এখন যারা অপরাধ করেছেন তার না অন্যায় বিরুদ্ধে কোনো কথা শুনলে গায়ে লাগবে। আপনি যদি অপরাধ করে না থাকেন আর আমি যদি আপনার ব্যাপারে ভুল থাকি তাহলে আপনি মানহানির মামলা করেন। আপনাকে কোন আইন পারমিট করে যে আপনি সার্কিট হাউসের মতো সিকিউরড একটা রাষ্ট্রীয় বাসস্থান সেই জায়গায় ঢুকে ছাত্রদল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার মতো সম্মানিত মানুষের ছবি সম্বলিত টি শার্ট পরে আপনি মানুষের উপর হামলা করবেন, সে যে দলের যে মতেরই হোক না কেন? ওবায়দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় সবাইকে বলেছিল যে এই ছাত্র জনতাকে এই জায়গাটা যদি এই অংশটা একটু পরিষ্কার করেন, মানে এটা জুলাই একটা চেতনা ধারণ করে সেই স্পিডটা নিয়ে একটা পদযাত্রা হচ্ছে। আমরা জানি যে এনসিপি আসলে এই সময়টা খুব ব্যস্তভাবে কাটায়, বিভিন্ন এলাকায় তারা পদযাত্রা করেন। এর আগে আমরা ঘটনা শুনেছিলাম, তখন আপনার সঙ্গে ছিলাম, আপনি কানেক্টেড ছিলেন, আপনি বলছিলেন যে লাইট বন্ধ করে আসলে যে সময় প্রথম পদযাত্রা যেদিন শুরু হলো প্রথম বা দ্বিতীয় দিন সেই সময় একটা ককটেল বিস্ফোরণের ঘটনা হয়েছিল। এটা যাতে আছে হবিগঞ্জে জুলাইয়ে তো সবাই ছিল, এখন যারা ছাত্রদল তারাও মাঠে ছিল, আপনারাও মাঠে ছিলেন, এখানে কেন রাজনৈতিক বক্তব্য দিতে হবে? দুঃখটা তো ওই জায়গায় যে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনীতির পথে এগিয়ে যেতে চেষ্টা করছি, শুধুমাত্র ক্ষমতার লোভে যদি এই পলাতক স্বৈরশাসকদের মতো এখনকার সরকার হয়ে যায়, তাদের সমর্থকরা হয়ে যায়, তাদের বাহিনী হয়ে যায়, আমি একটু পরিষ্কার করে প্রশ্নটা কথা হচ্ছে জুলাই পদযাত্রার মাঝখানে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপি নেতা তিনি যদি কোনো ভুল কাজ করে থাকেন, নানামুখী অপরাধ যদি করেও থাকেন, সেটা কি পদযাত্রার মাঝখানে অ্যাড্রেস করার কথা? এটা তো সবাইকে সম্মিলিত করার জন্যই আসলে পদযাত্রাটা। আপনার এলাকাবাসী যেখানে নির্বাচনী ক্যাম্পেইন হতো, যেখানে এলাকাবাসী সমবেত আছে এবং এলাকাবাসীর অভিযোগগুলো জানাচ্ছে তাদেরকে, তাদের পক্ষে যে আমরা আছি এই কথাটা কোথায় বলবে? জনসমাবেশেই তো বলবে। এটা কি অপরাধ? একজন অপরাধী যদি অপরাধ করে থাকে, একজন মানুষ সে যদি এমপি নির্বাচিত হয়েও থাকে, সে যদি মানুষের প্রতি অন্যায় করে থাকে, তাহলে সেটা জনসমাবেশে বলবে না? আচ্ছা, আমি জানি না আসলে জুলাই পদযাত্রা যখন মানে সাইনবোর্ডটা এটা জুলাই পদযাত্রা, তখন এমনভাবে বক্তব্যটা তো স্বাভাবিকভাবে সবাই প্রত্যাশা করবে যে সবাই যেন একই ছাতার নিচে আসে। আমার পদযাত্রার এজেন্ডা হচ্ছে গণভোট বাস্তবায়ন, সেটা হচ্ছে আমার মেইন এজেন্ডা। কিন্তু আমি যখন যেই এলাকায় যেই মানুষগুলোর কাছে যাব, তাদের কষ্টের কথা, দুঃখ আরেকটা বিষয় স্পষ্ট করবেন না করি, তাহলে আমি কি জনমানুষের আরেকটা বিষয় স্পষ্ট করবেন, আসলে কি ওই এনসিপির যে গাড়িবহর ছিল, যারা ছিল সমর্থকরা, তারা কেউ কি উস্কানিমূলক কোনো স্লোগান ছিল? এখানে কেউ কোনো উস্কানিমূলক স্লোগান দেয় নাই, কিছুই হয় নাই। ওই সমাবেশে যে বক্তব্য ওই স্থানীয় এমপির ব্যাপারে বলা হয়েছে, শুধুমাত্র সেই বক্তব্যের জেরে তারা এইভাবে করে, আপনার বক্তব্য ভুল হলে আপনি মানহানির মামলা দেন না, কিন্তু আপনারা এই যে দেখেন ঝিনাইদহে মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, সেই অবস্থায় কোনো বক্তব্য দিয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই অবস্থায় তার উপরে হামলা করা হয় নাই। হামলা করার পরে দেখেন কি কালচার স্ট্যাবলিশ হচ্ছে, সেই আওয়ামী আমলের মতো নিজেরাই হামলা করবে, আবার নিজেরাই পাল্টা মিথ্যা মামলা দায়ের করবে। এই সংস্কৃতি কি আমরা আবারও এই বাংলাদেশে চলুক, এইটা দেখতে চাই? বুঝতে পারছি, আপনি স্পষ্ট করেছেন এবং আপনার প্রতিটা কথায় এখানে মাননীয় সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি শুনেছেন। আমি তার কাছ থেকে একটু হয়ে আসি, তারপর আবার শুনবো আপনার কাছে। নীলুফা চৌধুরী মনি, 5 মাস হয়েছে সরকার, এবং 5 মাস আগে যদি আমরা দেখি অন্তর্বর্তীকালীন সময়ে
ঐক্যমত্য কমিশনের ছাতার নিচে সবাই ছিল। তার আগে যদি চিন্তা করি একটা অভ্যুত্থানের সবাই মাঠে ছিল। আমরা 2-3 বছর পরে দেখতে পাচ্ছি দৃশ্যপট পাল্টে গেল। আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা মানে নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত, এবং কি হচ্ছে আসলে আমরা কেউ জানি না। আমরা যখন পেপারগুলো পড়ছি আমরা দেখতে পাচ্ছি যে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, এটা ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে, এনসিপি থেকে, এবং এনসিপি দিক থেকে বলা হচ্ছে যে আমরা যে অনিয়মগুলো পাচ্ছি আমরা গণভোটের কথা মানুষকে বলবো। অতর্কিতভাবে আওয়ামী লীগ স্টাইলে আমাদের উপর হামলা করা হয়েছে। এখন এই রেফারেন্সটা কেন আসছে বারবার? দেখেন, আমি খুব এই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কাঙ্ক্ষিত না, একদম আমি এটার পক্ষে না। আমি কোনো মারামারির দিকে আমি কখনোই পক্ষে না, কোনো সময়ের জন্যই না। ব্যাপারটা দুঃখজনক, কিন্তু উস্কানিটা কিন্তু আরো খারাপ। আপনি দেখেন 24-এ এই যে এখন কথা হচ্ছে, সবাই বলছে, সব সময় আলোচনায় যখন আসে কথায় কথায় এত অপমানজনক, এত স্ল্যাং, খালি স্ল্যাং, গালি দিলেই গালি হয় না। গালি, আমি যদি আপনাকে বলি যে তুমি আনসিভিলাইজড বা অসভ্য, মানে তুমি সমস্ত সভ্যতার বাইরে, এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু যে কোনো গালি ঢুকিয়ে দেওয়া যায়, তাতে কিন্তু অশ্রাব্য গালির প্রয়োজন পড়ে না, তাই না? তো এরা কি করে তা না, এরা যে কোথা থেকে এই গালি আমদানি করেছে আল্লাহ জানে। এমন ভাবে কথা বলে যেমন নাসিরউদ্দিন একজন, ও কথা বললে আর কিছুই লাগে না। একটা মানুষের সম্মান দিতে আপনি নাই পারেন, অপমান করার রাইটস আপনার নাই। আপনি ধরেন সামনের কাতারে ছিলেন, আমি তো কয়েকদিন বলি যে আপনি আওয়ামী লীগের সঙ্গে ছাত্রলীগ হয়ে কাজ করছেন, ছাত্রলীগ হয়ে যুদ্ধ করছেন, তারপরে আপনি এই সুযোগটা নিছেন। আমরা তো এগুলা বলি না, আমরা এগুলা বলতে চাইও না। আমরা মনে করি আমরা সবাই যোদ্ধা। জুলাই মাস আমরা সবাইকে সম্মান করি। দেখেন, আমি কিছুই বলি নাই, শুধু আমি জানতে চেয়েছিলাম একটা জায়গায় যে কে ব্যবহারটা করেছে। এটা আমি প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম যে উত্তরটা পাবো। সেটা নিয়ে যে কি পরিমাণ ট্রল হলো জুলাইতে, অথচ আমি নিজে একজন জুলাই যোদ্ধা। আমি কোনোদিন বলি না, আমার লজ্জা লাগছে। এই রেফারেন্সটা আসলে আপনার ক্ষেত্রে সবসময় প্রযোজ্য, কারণ আপনি জাকাত নিয়ে হয়তো একটা কথা বলেছেন, অতটুকু কেটে ভাইরাল করে দেওয়া হয়েছে। ওইটা ভাইরাল করেছে। দেখেন এইটা, এবং সবচেয়ে দুঃখজনক যারা কাছের, যারা জানে বুঝে, তারাও কিন্তু দুটো কথা বলে। বুঝে না যে এটা বটবাহিনীর কাজ, ঠিক আছে আমি এখান থেকে নিবৃত থাকি, আমি পুরাটা শুনি, সেটা না করে তারাও একটা যাচ্ছে একটা ছুড়ে দিল। হবিগঞ্জের ইস্যুটা, আজকে হবিগঞ্জের ইস্যুটা, আজকে না কন্টিনিউয়াসলি এই যে 24শে 5ই আগস্টের পরে থেকে এই কন্টিনিউয়াসলি বিএনপিকে হেয় করা, ছোট করা, ছাত্র দলকে, যুব দলকে মূল দলের। শুধু তাই না, এই নাসিরউদ্দিন অনেকদিন বলেছে যে তারেক রহমান কোথায় থাকতো যদি আমরা না থাকতাম। আরে তোমরা তো সামনে ছিলে, আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা তো মাঠ ছাড়ি নাই, আমরা তো তাওয়া গরমের মধ্যেই রেখেছিলাম। আমরা যদি লক্ষ লক্ষ জনতা, যদি আমরা বিএনপির, যদি আমরা পিছনে যদি আন্ডারগ্রাউন্ডের না থেকে তোমাদের হেল্প না করতাম, তাহলে তোমাদের শেখ হাসিনা টিপে টিপে এইভাবে টিপে টিপে মেরে ফেলতো। শেখ হাসিনা এমন একজন ব্যক্তি, এমন একটা দল, সেটা তো আমরা বলি না। কারণ আমরা বলি না এটার ফ্যাসিলিটিস এর ভাগ সবাই আমরা পাবো, আমরা সবাই এটা পাবো। আমি কারো সময় কথা বলি না, একটু আমার কথা আমি প্রথমেই বলেছি এটা ন্যাক্কারজনক, এটা ভালো না। কিন্তু আপনি যে উস্কানিটা দেন, আমি যদি আজকে থেকে আরো যদি 30-35 বছর আগের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89 সালে ডাকসু নির্বাচনে দুদু রিপন পরিষদ হেরেছিল, স্বীকার করলাম। পরের দিন মিছিল করেছিল ছাত্রলীগের সাথে, তার যে জোট আছে সেই জোট মিছিল করেছিল। মিছিলের একটা পর্যায়ে হাকিম চত্বর থেকে রোকেয়া হল পর্যন্ত ছাত্রলীগ খ্যাত 2-1 এত বাজে বাজে কথা বলেছিল, যেহেতু দুদু ভাইয়ের নাম দুদু, সে এইসব নোংরা কথা বলতে বলতে 2-1 নারী তাদের কাপড় চোপড় পর্যন্ত সরিয়ে ফেলেছিল। তারপরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আপনি বুঝেন কথাটা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, ছাত্রদল ধাওয়া করেছিল। সূত্রটা আমি বলছি যে কোথা থেকে সূত্রটা শুরু হয়, উস্কানিটা প্রতিদিন প্রতিনিয়ত। আপনি যে বলছেন একটা মানুষ বাংলাদেশের নাই, তার দলের নাই, তার দলে তাদের বুদ্ধিদাতারা নাই, যে তুমি বাবা এখন তো দেশটা সবার, একটা গণতন্ত্রের দিকে দেশটা আগাচ্ছে, এমন কিছু কথা বলো না। সুন্দর করেও কিন্তু অনেক কথা বলা যায়, এমন কিছু কথা বলো না যে আর 5টা মানুষকে হয়, ঘায়েল করা হয়, অপমান করা হয়, তাদেরকে নিচু করা হয়, এই ধরনের বলো না। এগুলো কোথা থেকে এই কথাগুলো আমদানি হয়েছে? আমরাও 90-এর অভ্যুত্থানেও ছিলাম, এই যে নার্গিস আপা উনিও ছিলেন। আমরা কোনো সময়
কোন সময় আমরা কি রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা কিন্তু সর্বোচ্চ এই ধরনের কথা বলছি, এই ধরনের। তা এই যে নোংরা কথাগুলো, নারীর অঙ্গ নিয়ে কথা বলা হয়, সে নারী নিজেই স্লোগান দেয়। আপনি বলেন আমরা কোথায় যাই? এই সন্তান আমরা জন্ম দিয়েছি, এরকম সন্তান তো আমরা চাই না। তো এই যে উস্কানিটাও কিন্তু সামনে আসবে। আপনি আমাকে ছোট করে আপনি যদি বিচারের মানদণ্ড আমার হাতে দেন, তাহলে অবশ্যই কাজটা ভালো হয় নাই, মারপিট ভালো না, কিন্তু উস্কানি যারা দেয় ওই মুহূর্তে, পূর্ব মুহূর্তটাও আপনি দেখেন যেভাবে থ্রেট দিয়েছে, ভাই তোমার না ওই যে অত্যাচারী স্বামীর হাতে কিছু বউ আছে, আপনার বউগুলো মুখে মুখে তর্ক করে, বলে আরেকটা মাইর দিয়ে দেখো, আবার মাইর খায়, আবার বলে আরেকটা মাইর দিয়ে দেখো, আবার মাইর খায়। তো এরকম অবস্থা যে আপনার, আমরা তো এটা চাই না। আপনি আমাকে এটা বলেন, বিএনপি কে কেন আসলে ঘায়েল করার চেষ্টা করবে 5 আগস্টের পরে? বিএনপি কি করেছে? বিএনপি থাকলে তো তাদের জন্য ভালো, একটা অভিভাবকত্ব, একটা এক্সপেরিয়েন্স একটা দল। তারা বলে না, তাদের কিছু কথা আপনি অসংলগ্ন কথাগুলো শুধু সংলগ্ন যোগ দিবেন, সুতায় মালা গাঁথবেন, বিনি সুতার মালার মতো তারা কথা বলে। ডিপ স্টেট, কিচেন ক্যাবিনেট, তারপরে কারা কারা ইম্পর্টেন্ট, কারা কারা ছিল, কে মাস্টার মাইন্ড, এই কথাগুলো খালি যদি আপনি যোগ দেন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। তারা, এটা তাদের দোষ না, তাদের বয়সের দোষ। এই যে মুই কি হুনুরে, এরকম একটা ছবি অনেক আগে রাজ্জাকার নতুনের আমি সম্ভবত দেখেছিলাম, যে পিছন থেকে সব কারুকাজ সব গুলাগুলি করে নতুন শুধু গর্ব করে বলে আমি অমুককে মেরেছি, আসলে সে মারেও না, সে কোনোদিন গুলি চালাতে জানে না, পিছন থেকে গোয়েন্দা সংস্থা গুলি চালায়। তা এই ছাত্রদের অবস্থাটা এরকম হয়েছে, তারা এত বড় বড় গল্প করে যে গল্পগুলোর সাথে খাপ খাওয়াতে পারে না। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না, আমরা চাই এই দেশটা আমাদের সবার। কোন ব্যক্তি, কে বড় দল, কে ছোট দল, কে মাঝারি দল, এটাও আমাদের কাছে ফ্যাক্টর না। কে বড় বড়, এই যে যত বড় বড় কথা বলবে, যত চেতনা বিক্রি করবে, চেতনা বিক্রি করতে করতে কিন্তু শেষ করে এইভাবে যে আজকে যে ঘটনাটা ঘটলো হবিগঞ্জে, ইনফ্যাক্ট গতকালকে যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, তার জন্য আপনি দায়ী করছেন এনসিপির পদযাত্রায় উস্কানিমূলক স্লোগানকে? নো, শুধু স্লোগান যে দায়ী আমি তা বলবো না। আপনার এটা অনেক দিন যাবত এটা একটা, মানে তুমি আমাকে টাচ করো, তুমি আসো, এমন কথাগুলো বলা হচ্ছে। এটা হচ্ছে তুমি আমাকে ধরো, মারো, তারপরে এটা নিয়ে বিচার হবে, মানে পায়ে পা দিয়ে ঝগড়া করা, গ্রামে যেটা বলে। স্থানীয় যে জনপ্রতিনিধি ছিল, মেম্বার অফ পার্লামেন্ট ছিল, আসছি অ্যাডভোকেট হুমায়ুন আপনার কাছে আসবো। জি, ওইখানে যে জনপ্রতিনিধি ছিল তার বিরুদ্ধে কিছু বলেছিলেন, যৌক্তিকভাবে হয়তো বলেছিলেন, তারা বলছিলেন যে কারণে সেটার জন্য তদন্ত হোক, সেটার জন্য বিচার হোক, আমরা বিচারের জন্য রাজি আছি। আমাদের কাছে যে কোনো মানুষের, আমার নেতা বলেছে উনি প্রতিশোধে বিশ্বাস করেন না, তারেক রহমান বিচারে বিশ্বাস করেন, সেটার জন্য বলুন, হারিয়ে গেল না। অবশ্যই ভিডিও আছে, অবশ্যই বক্তৃতাগুলোও আমরা শুনলাম, কে কি বলেছে সেই বক্তৃতাগুলো দেখলাম, তো আমরা সেটা দেখে সেই কথাটাই আমি বলছি। আচ্ছা, আমি তো একটু কথা বলি অ্যাডভোকেট হুমায়ুন, তার আগে একটু বলে ডক্টর নার্গিস বানু আপনি আলাপে আছেন এবং এলাইন হাসান আপনি আছেন, যে কোনো কনফিউশনে যে কোনো প্রশ্ন থাকলে আপনি অ্যাডভোকেট হুমায়ুনের জানতে পারেন। আমি যেটা বলতে চাই যে আসলে আমরা তো, আমি কি একটু সময় নিতে পারি? মানে হুমায়ুন অনেক কিছু বলার চেষ্টা করছেন, অনেকগুলো নোট রেখেছেন, সেগুলো নিয়ে তাহলে আপনার সাথে কথা বলতে সুবিধা হবে। হুমায়ুনের দুটো বিষয় একটু স্পেসিফাই করবেন। প্রথম কথা হচ্ছে, কেন বিএনপিকে ঘায়েল করা এবং তাদের দিকে এভাবে প্রভোগ করা যে তুমি আমাদেরকে কিছু করো যাতে করে আমরা রাস্তায় নামতে পারি, কেন বিএনপি এটা ফিল করছে? তেমন বার্তাটা কি আপনাদের দিক থেকে সত্যি আসছে? দ্বিতীয় বিষয় যেটা খুবই জানতে ইচ্ছা করে, আপনি খুব চমৎকার করে কথা বলেন, যুক্তি দিয়ে, এবং আপনি আপনার ডিসেন্সি দিয়ে কথা বলেন, সেটা আমাদেরকে মুগ্ধ করে। কিন্তু এই একই দলের মধ্যে থেকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেন, তখন অনেককেই সেটা হতাশ করে, সেগুলো নিয়ে হয়তো আমরা প্রচারও করতে পারি না কিছু কিছু বক্তব্য। এটা কেন হয়? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু নারীদের নিয়ে আমার কাজ করা হয়, আমি আইনজীবী, আমি একটা ছোট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। ধরেন সংসারে অনেক অশান্তি, তো স্ত্রী বারবার প্রশ্ন করেন বা অভিযোগ করেন, এবং সেই কারণে হয়তো কখনো তর্কও হয়, উচ্চ কণ্ঠে কথাও বলেন। সেই জন্য একজন স্বামী কি আজকে যেভাবে একজন টিনেজ বাচ্চাকে রড দিয়ে তার চোখে আঘাত করা হয়েছে, একজন স্বামী সংসারে তার স্ত্রীকে যেভাবে নির্যাতন করে অনেককে মেরেও ফেলে, এটা কি জায়েজ? আজকে আপা যে কথাগুলো বললেন তার সারমর্ম এটাই বুঝতে পারলাম, যে তার মানে যে আপনি কোনো কিছুর অপরাধ হলে সেই বিষয়ে আপনি কথা বললে, সেটা যদি আপনার ভাষাটা যদি আপনার পছন্দের ভাষায় যদি কথা বলতে না পারে, প্রতিবাদটা যদি আপনার ভাষায় যদি না হয়, তাহলে আপনি আমাকে যখন তখন প্রতিবাদের ভাষার আগে উস্কানিটাকে রেখেছেন, যে উস্কানির কারণেই প্রতিবাদ হচ্ছে। এই জায়গাটাতেই আসছে, আপনি যে কথাটাকে উস্কানি বলছেন, এই ফ্রেমিংটাই তো খারাপ।
আমি বিরোধী দলের রাজনীতি করছি, ক্ষমতায় যারা আছেন তারা মানুষকে প্রপারলি সার্ভ করছে কিনা, মানুষের প্রতি ন্যায্যতা নিশ্চিত করছে কিনা, সেইটা নিয়ে আমার চোখে যদি জনগণের কাছ থেকে অভিযোগ আসে, আমি যদি দেখতে পাই আমার বিরোধী দলীয় অবস্থান থেকে আমার কাজ হচ্ছে সেই অন্যায্যতাকে প্রশ্ন করা, সেই অন্যায্যতাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়া। এখন আপনার যদি সেটা ভালো না লাগে, আপনি বলবেন যে তুই এটা বললি কেন, তুই তো উস্কানি দিছিস। ধরেন আমার কথা বলার ভাষাটা আপনার পছন্দ হয় নাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন এবং অন্য যাদের ভাষা আপনাদের পছন্দ হয় না এটা বলছেন, ধরেন আমারও হয়তো অনেক সময় ওনার বলার ভাষাটা বা বলার স্টাইলটা আমি পছন্দ করতে পারি না, কিন্তু উনি যেই কথাটা বলেছেন সেটা ঠিক বলেছেন না বেঠিক বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে যেই প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা ঠিক করেছেন নাকি বেঠিক করেছেন, কোশ্চেনটা হওয়া উচিত সেইটা। আপনারা সেই কোশ্চেনটা করবেন, এইটা গণমাধ্যমের কাছে আমাদের দাবি। আমাদের দাবি গণমাধ্যম জিজ্ঞেস করবে যে ওই সমাবেশে এই প্রশ্নটা যে করা হয়েছে, এই কথাটা যে বলা হয়েছে, এই দাবিটা কি সত্যি কিনা। তারপর আসতে পারে যে উস্কানিটা এই কথাগুলোর মাধ্যমে এসেছে কিনা। উস্কানি হয় নাই, এটা প্রতিবাদ হয়েছে। প্রতিবাদটা আপনার ভাষায় হয় নাই দেখে আপনি এটাকে উস্কানি বলতে পারছেন। বুঝতে পারছি এলাইনাস খান, আপনি আমাকে একটু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে ধৈর্যহারা এই জাতি, আমরা 15 বছর ফ্যাসিবাদী শাসনে থাকার পরে এই ঘটনাগুলো, এই চিত্র আমাদের কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এবং ডেমোক্রেসিকে খুব, আমি যেটা বলতে চাই, যার সৃজনশীলভাবে আগায় নিতে হলে উভয় পক্ষের মধ্যে ধৈর্য সহিষ্ণু থাকতে হবে। আপনাকে একটা উদাহরণ দেই, যে উস্কানি কথা বলা হয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন একটা মিটিংয়ে, এবং ওই সময় ছাত্ররা, ছাত্রলীগ থেকে আরম্ভ করে লেফট যারা ছিলেন, এখনও কোনো উস্কানিমূলক ঘটনারে করেন নাই। ঢিল মারার থেকে আরম্ভ করে ইট মারার থেকে এমন কোনো ঘটনা, এবং ওনার সঙ্গে যারা এসএসএফের যারা লোক ছিল, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যারা লোক ছিল, পুলিশ হামলা করার জন্য হয়েছিল, মানে বারবার চাচ্ছিলেন, কিন্তু নো। একটা ঘটনা প্রেসিডেন্টকে তার জনপ্রিয়তাকে কোন জায়গায় নিয়ে গেছিল আপনাকে এটা কিন্তু বুঝতে হবে। এবং এই ঘটনা কিন্তু একটা, আমাদের যারা রাজনীতি করেন তাদের কিন্তু এটা বুঝতে হবে যে সবসময় যে উস্কানি দিলেই লাফিয়ে পড়তে হবে, এটা যেমন ঘটনা। ঠিক আছে, কিন্তু এটা খালি আপনি আমাকে বলে যে ছাত্র দল কিভাবে এনসিপির মুখোমুখি হচ্ছে, মানে দুটো কেন মুখোমুখি অবস্থায় থাকবে, এটা হলোটা কেন আসলে? আচ্ছা, পাওয়ার কনফ্লিক্টে এগুলিকে আমি খুব বড় আকারে দেখি না কখনো। আমাদের দেশে এসব ঘটনা খুব যেভাবে মানে মিডিয়াগুলি করতে থাকে যে সব শেষ হয়ে গেল। না, শেখ হাসিনা কোটা আন্দোলনকেও খুব বড় করে দেখে নাই। আমি বলছি যে আমি যে কথাটা বলতে, সেটা রুলিং পার্টিকে সবসময় কিন্তু ধৈর্যের জায়গায় যাইতে হবে। এই ঘটনাটা আপনি মনে করেন না যে এই ঘটনাটা যদি কন্টিনিউয়াস ঘটতে থাকে, আমরা চাই যে এই সরকার স্মুথলি ফাংশন করুক এবং বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে একটা ডেমোক্রেটিক ব্যবস্থা উত্তরণ ঘটুক। এবং এই ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষের দায়িত্ব আছে। আজকে পার্লামেন্টে যারা আছেন, যারা সরকারে আছেন, যারা বিরোধী দল আছেন, তারা সবাই একসঙ্গে লড়াই করেছেন, একসাথে ছিলেন। এবং একসময় যে অপোজিশন জামাত ইসলাম, তারা কিন্তু 4 পার্টি অ্যালায়েন্স যখন ছিল, একসঙ্গে বহুকাল পলিটিক্স করেছেন এবং তারা কিন্তু একই জায়গার থেকে এসছেন। আজকে ডেমোক্রেসি উভয়কেই ধৈর্যের জায়গা থেকে ডেমোক্রেসি সামনে, আর আপনারা যদি ফেল করেন, এটা উইশফুল থিং, কিন্তু আমরা যে উইশফুল না, এটা হবে, আমি শুনে হবে, এত তাড়াতাড়ি হতাশ হতে চাই না। হ্যাঁ, কিন্তু আসলে শিরোনামগুলো তো খুব একটা আশাও দেয় না। আশা না, আবার আশাবাদী আমরা আশার মধ্যে থাকতে চাই। আপনার মনে হচ্ছিল একসময় যে কোনো কালেই বুঝি শেখ হাসিনা বাংলাদেশ থেকে আমি একটু ডক্টর নার্গিস বানুকে একটু কারেক্ট করি। ডক্টর নার্গিস বানু, আপনি পুরো আলাপ শুনছিলেন এবং আপনার কথা নীলুফার চৌধুরী মনি তার আলাপে বলছিলেন, এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন নুরুল চমৎকার করে আসলে বলছিলেন যে এখানে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু আমি একটু বুঝতে চাই যে প্রতিবাদ আর উস্কানির মধ্যে আমি বর্ডার লাইনটা কিভাবে খুঁজে বের করব। আমরা জুলাইয়ের চেতনার কথা বলছি, এই সময় এসে আমরা তো হিসেব করার কথা ছিল যে আমরা কতটা সাকসেসফুল এগোচ্ছি, মানে সাকসেস হচ্ছি আসলে চেতনাগত দিক থেকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পেছনে হাঁটছি, যারা মাঠে ছিল তারাই মুখোমুখি হচ্ছে, আহত হচ্ছে। গলত কোথায়? গলতটা হলো, দেখুন আমি জানি না আপনারা কতটুকু জানেন আমার সম্পর্কে, আমি কিন্তু ভীষণ নিউজ ফ্যানাটিক একটা পার্সন। আচ্ছা, নিউজ ফ্যানাটিক এই জন্য বলছি যে আমি সবসময় আমি প্রবাসে থাকি, কিন্তু আমি কোনোদিন কোনো একদিন বাংলাদেশের সংবাদ দেখিনি বা রাখিনি, এমন কোনো দিন মুহূর্ত আমার নেই। তো সুতরাং এই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এনসিপির যে
ছেলেপুলেগুলো, আমি সবসময় ওদেরকে ছেলেপুলে বলি, ওরা অনেক ছোট আমাদের। তো এই যে স্টুডেন্টরা যে এই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করলো, তারপরে সারা দেশের জনগণ একসাথে হয়ে তারপরে এই স্বৈর শাসক বা এই ফেসিবাদী সরকারকে হটাতে মানে মানে ক্যাপেবল হয়েছে। এখন প্রশ্নটা হলো, আমি যে জিনিসটা দেখেছি যে এনসিপি তারা একটা দল গঠন করেছে এই স্টুডেন্ট গুলো যারা নাকি তখন এই কোটা বিরোধী আন্দোলনে ছিল, তারা কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে না, তারা ছিল কোটা বিরোধী আন্দোলনে। এখানে ক্লিয়ার হতে হবে সবাইকে, ওনাদের যাত্রাটা ছিল কোটা বিরোধী। আর বিএনপি বা অন্যান্য দল যারা এই হাসিনার সরকারের সাথে ছিল না, সমস্ত দলগুলো ছিল হাসিনা বিরোধী। কিন্তু এক পর্যায়ে গিয়ে যখন কোটা বিরোধী আন্দোলনটা তখন হাসিনা পতনের আন্দোলনের রূপ নেয়, এই রূপটা কিন্তু শুধুমাত্র ছাত্ররা করেনি, এখানে দেশের কোটি কোটি জনগণ সবার সমর্থন ছিল। এই সমর্থনের ফলে এটি হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমার অবজারভেশনে, সেটি হলো এই এনসিপি একটি দল গঠন করেছে আফটার 5th of July, 5th of August 2024 এর। এখন এই ওনারা এই স্টুডেন্ট যেই গ্রুপটা আছেন যারা নাকি কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে সবার কাছে পরিচিত হয়েছেন, তারা কেন জানি একটা ডিমান্ড করে, হাসিনা যেমন সবসময়, হাসিনার বাবা যেমন একটা ডিমান্ড করতো, দেশটাই আমার, এই আমরা শুধু থাকি, আমরা যারা আপনারা আমরা সবাই শুধু বাংলাদেশে থাকি, তার বাবার দেশ, তেমনি এনসিপির ভিতরে একটা অহংকার ঢুকে গেছে। তারা সবসময় মনে করছে আমরাই এটা হাসিনাকে বের করেছি, সুতরাং আমরাই মানে শ্রেষ্ঠ, আমরা উই আর দ্য বেস্ট। এই যে একটা অ্যাটিটিউড, আমি মনে করি রাজনৈতিক এত ছোট্ট বয়সী রাজনীতিবিদদের থাকা উচিত না। এই ডিমান্ডটা করে কিনা যে জুলাই কেবল তাদের একার, যে পয়েন্ট আসলে ডার্গেস মানু বললেন। জি, এই একই কথা কিন্তু আপনাদের প্ল্যাটফর্মে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে বারবার করে বলেছি, কিন্তু হয়তো আপার সাথে আমাদের যোগাযোগের জায়গাটার বিচ্ছিন্নতা আছে, এই জন্য আমাদের অবস্থানটা ওনার কাছে ক্লিয়ার না। আমি আবারও রিপিট করছি, এই জন্য জুলাই শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, কিন্তু যখন সাধারণ ছাত্রদেরকে যারা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করে তাদেরকে গুলি করা হয়, তখন সব ছাত্ররা যারা কোনোদিন বিসিএস পরীক্ষাও দিবে না, তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং এই আন্দোলনের শেষ হয় নাহিদ ইসলামের এক দফার ঘোষণা দিয়ে, যেই ঘোষণায় উনি স্বৈর শাসনের পতন চেয়েছেন। এবং তখন সব রাজনৈতিক দলগুলো নিজেদের ব্যানার ফেলে এসে এই স্বৈর শাসনের পতনের দাবি করেছিল। সেই দাবিতে বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো ছিল। সমস্যা যেটা হয়ে গিয়েছে, অভ্যুত্থানের জাস্ট পরপরই যারা বড় রাজনৈতিক দল তারা ভাবতে শুরু করেছিল যে একটা দল ক্ষমতায় গিয়েছেন এবং পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করার জন্য আমরাই সবচেয়ে বেশি এলিজিবল, আমরাই সবচেয়ে বেশি ক্যাপাবল, এবং এই জন্য তারা পরদিন থেকেই কোনো সংস্কার না করেই যেই আকাঙ্ক্ষা এবং যেই ডিমান্ডে এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, সেই ডিমান্ড ফুলফিল করার আগেই তারা ক্ষমতায় যাওয়ার, চেয়ারে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এবং সংস্কারের আলাপে যখন আমরা অংশগ্রহণ করি, তখন আমাদেরকে শুনতে হয় যে আমরা কারা, আমরা কেন এই আলাপে এসেছি, আমরা রাজনৈতিক দল না। ঠিক সেই পটভূমিতে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হয়। এখন যারা বিদ্যমান রাজনৈতিক দল, তাদের অবশ্যই এই জিনিসটা ভালো লাগেনি যে এরা আন্দোলন করেছে, আন্দোলনের মাঠ থেকে ঘরে ফিরে যাবে। আমি বাধ্য হয়ে রাজনৈতিক দলটা তৈরি করেছে এনসিপি। অফকোর্স আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি যে একজন আইনজীবী, দীর্ঘদিন ধরে আইন পেশায় আছি এক যুগের উপরে, আমি বাধ্য হয়েছি এই রাজনীতিতে সময় দেওয়ার জন্য। এনসিপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তো জয়ী হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দেখা গেল। আমি আপনাকে প্রশ্ন করি, রাজনীতিতে নিজেদের দাবি আদায় করা আর ক্ষমতার রাজনীতি করা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা ক্ষমতার রাজনীতিকে বেছে নেই নাই, আমরা মানুষের পক্ষে রাজনীতিটা করতে চেয়েছি। নার্গিস আপার হয়তো আমাদের সাথে আলাপটা হয় নাই, এই জন্য উনি হয়তো ভাবছেন যে আমরা নিজেদের সবকিছু ভাবছি। আমরা সবাইকে নিয়ে আমরা কিন্তু রাজনীতি করতে চাই, যারা ভুল করবেন তাদেরকে আমরা ধরিয়ে দিব, এইটাই আমাদের রাজনীতি। এবং আমরা বিরোধী দলের রাজনৈতিক অবস্থানটা এই জন্যই আমরা প্রেফার করেছি, যাতে আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারি। আপনি কিছু জানতে চান? আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই যে আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে সমস্ত লোক অংশ নিয়েছিলেন, সাধারণ মানুষ। কিন্তু যখন আওয়ামী লীগ এটাকে কুক্ষিগত করার চেষ্টা করলো, তখন কিন্তু এই স্বাধীনতার যে মহান যে বিষয়টা,
অনেক বেশি সংকুচিত হয়ে গেছে। এবং যখনই আপনি কুক্ষিগত করবেন এবং অন্যকে তুচ্ছ তাচ্ছল্য করবেন, স্বাভাবিকভাবে আপনার মধ্যে একটা অহংকার আসবে, কারণ অন্যকে তুচ্ছ তাচ্ছল্য করাই মানেই হলো একটা অহংকার। সুতরাং না, আপনার কথাটাতে অতীতে আমি একমত। কথাটা শেষ এই করতে দেয়। কারণেই কিন্তু সুতরাং আমরা বরাবর এই স্বীকার করে এসেছি যে আমি সবাই কথাটা মিলে শেষ না, এই অভ্যুত্থানটা সফল আমি শুনেন করেছি। আমাদের কথাটা শেষ করতে দিয়ে তো কথা বলবেন, এটাই কিন্তু না, না, ঘটনা। সবাই এই যে বলতে আপনারা যে কথাগুলো বলেন, আমি এই জন্য আগে থেকেই কিন্তু এক্সপ্লেইন করলাম যে আমরা কিন্তু একক দাবিদার এটা কখনোই বলি না, আমার কিন্তু এই কথাটা চাপিয়ে দেওয়ার মধ্যেই আমাদেরকে ছোট করার চেষ্টা করা আচ্ছা, হয় একটু যে শুনে, আমার কথা শোনেন, জুলাই বিপ্লব যারা করেছে তারা আমাদের গৌরবের জায়গা আছে। তার অর্থ এই না তারা ভুল করলে ওই কথাগুলি বলা যাবে না, এটা আবার কোন ধরনের কথা? এটা তো আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে এটা নাই। যেটা যদি বিএনপি ভুল করলে সেটাও বলতে হবে, এনসিপি ভুল করলে সেটাও বলতে হবে, তাহলে তো ডেমোক্রেসি স্ট্রং হবে, স্ট্রেনদেন হবে। বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতা যেতে চায়, তারা কখনোই বলে নাই যে আমরা ক্ষমতা যাব না, আমরা একটা সাধু সন্ন্যাসী দল হিসেবে থাকবো। একদম হলো যে আপনাদের আপনারা তরুণ যারা ছিল, যারা বিপ্লব করছে, তাদের চিন্তা আর যারা পুরানো একটা রাজনৈতিক দল, তাদের চিন্তার মধ্যে পার্থক্য থাকতেই পারে। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এই জুলাই বিপ্লবে সবাই ছিল এবং যারা ছিল তারা এখন পার্লামেন্টে আছে, এবং উভয়ের সম্মিলিত শক্তি আগামীতে গণতন্ত্রকে আগায় নেবে। আর তা যদি না হয়, বহু বড় ঘটনা ব্যর্থ হয়ে গেছে, যার ফলে পুরানো লোকেরা আবার সামনে চলে আসছে। ফরাসি বিপ্লব কিন্তু আলটিমেটলি ব্যর্থ হয়ে গেছিল, যখন ফরাসি বিপ্লবের মূল লোকেরা এটাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, এটা বলার অর্থ এই না যে যারা এই ছেলেরা যারা বিপ্লব করেছে তাদেরকে ছোট করা, তা না। প্রত্যেকেই মহান অবদান আছে। আমরা চাই যে সংঘাত না, শুনেন, সংঘাত নয়, পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে আগাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার একটু ব্যর্থ হয় নাকি আমরা প্রশ্ন করে জুলাই অভ্যুত্থানকে করতে চাই বা আমরা অভ্যুত্থান করেছি এই কথাটা বললে বিপ্লব ব্যর্থ হয়? আমরা তো স্বৈর শাসন বা একই আচরণগুলো পুনরাবৃত্তি হচ্ছে কিনা সেটা বলা হয় নাই, সেটা বলা হয় নাই। আপনি যে ভুলভাবে ইন্টারপ্রেট করবেন না প্লিজ। আমি জানতে চেয়েছি, ভুলভাবে ইন্টারপ্রেট করবেন না। এই জুলাই বিপ্লব যারা করেছে তারা আমাদের ইতিহাসের সাহসী পুরুষ, তারা এই স্বীকৃতি প্রত্যেকটা লোক দেবে। কিন্তু তার অর্থেই না ভুলভাল বললে এটা কথা সেটা বলা যাবে না, তার অর্থ এটা না। আমি এটা বোঝাতে চেয়েছি। জি জি, আমি কি একটু অ্যাড করতে পারি? আমার কথাটা একটু শেষ হইতে হয়নি। যেটা আমি বুঝাতে চেয়েছিলাম যে এই যে ওনারশিপের একটা, এনসিপির ভিতরে একটা ওনারশিপের একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, এবং এটা শুরু হয়েছে সেই 5ই অগাস্ট থেকে। এবং এই যে একটা আপনি দেখেন, ইভেন আমাদের এই আজকের কনভারসেশনে হুমায়রা কতবার আমাদেরকে আমাদের কথার মাঝে ঢুকে যাচ্ছেন, কারণ ওনারা এত ইয়াং। না, কিন্তু তারপরেও আপনি ইউ হ্যাভ টু লেট আদার পিপল টু ফিনিশ দেয়ার কনভারসেশন এন্ড দেন ইউ ক্যান স্টার্ট। তো এখন যেটা হয়েছে যে আপনারা, আমি জানি আপনারা ইয়াং, আপনাদের মতো আমরাও এক সময় ছিলাম, অনেক কথা বলেছি, কিন্তু একটা জিনিস আমি এনসিপি কে বলবো, সেটা হলো যে আপনারা যে একটা, এই বিএনপি একটা বিরাট বড় রাজনৈতিক দল, আপনাদেরকে এটা স্বীকার করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো তারা অলরেডি অভিজ্ঞ, তাদের কাছ থেকে বরঞ্চ আপনারা সুযোগটা নিতে পারেন শিখার, রাজনীতি শিখার। এটা তো অস্বীকার করেনি, দুটো কোনোটা তো অস্বীকার করেনি এনসিপি। না, তারা করছে। এই জন্যই তো তারা, এই যে একটু আগে যেটি কনভারসেশনে আসছিল যে যারা উস্কানি, এই উস্কানি শব্দটার কোত্থেকে আসে এটা জানেন? এটা জেলাসি থেকে আসে। তারা যে এই যে মনের ভিতরে একটা ধরে নিয়েছে এটা আমাদের, এবং যখন বিএনপি কে দেখে বাংলাদেশ শাসন করছে কারা, বিএনপি আজকে এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু এনসিপি এটা মানতে রাজি না। বিএনপি এত ভোট কি করে পেল, মানে জনগণ কি করে ভোট দিল? এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওনাদের আসতে হবে। আমার মনে হয় এইরকম ওপেননেস নিয়ে ওনারা, বুঝতে পারছি আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। হ্যাঁ জি, একেবারে স্পষ্ট। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টে এনসিপির যেসব ছেলেরা ভালো পারফর্ম করেছে, আমি তো দেখেছি সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিক পজিটিভ মানুষ খুব পজিটিভ জিনিস। এত নেগেটিভ পলিটিক্স বাংলাদেশে হয়েছে, মানুষ চায় যে পজিটিভ জিনিস, এই রেভলিউশনের পরে পজিটিভ চিন্তা, পজিটিভ জিনিসগুলো সামনে আসুক। সবশেষ কোনো কিছু যুক্ত করবেন অ্যাডভোকেট হুমায়ুনুর? শুধুমাত্র এই ব্যাখ্যাটা যদি একটু দিতেন, কারণ অনেকে এটা বলার চেষ্টা করে। বাংলাদেশের আপামর জনগণের কাছে অনুরোধ করব যে জনগণ যাতে সচেতন থাকে যে একটা স্বৈরশাসকের পতন হয়েছে, আর কেউ যাতে স্বৈরশাসনের
ঝান্ডা নিয়ে আমাদেরকে শোষণ করতে না পারে সেই জন্য মানুষ যাতে সচেতন থাকে। এনসিপির ছেলেরা বলছে তাদের ভাষা যদি পছন্দ না হয় প্রতিবাদ করেন, আপনাদের বিরুদ্ধে সত্য বলছে কিনা সেইটা আপনারা যাচাই করেন। এইভাবে যদি কথায় কথায় গায়ে হাত তুলে, সেটা তো কোনোভাবেই কাম্য না। এটা একদমই কাম্য না। সহিংস হওয়া, এইটা কোনোভাবেই এটা যে কাম্য না, এটার সাথে 100 বার একমত। এটা তো শুরুতেই সবাই একমত যে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। জি, ঐক্যের সাথে রাজনীতি করব আমরা, এইটাই আমরা আশা করি। অন্যায় হলে আমরা বলবো, যেখানে যে ভুল বলবে সেইখানে সেই ভুলের প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা শেখ হাসিনা হতে দিয়েছি কারণ আমরা প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজকে এই সরকার যত সফল হয় সেই জন্যই আমরা অন্যায় হলে অন্যায়কে অন্যায় বলি। বুঝতে পারছি, একদম পরিষ্কার। ল্যাঙ্গুয়েজটা ভালো হলে ভালো হয় আর কি, ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে কথাগুলো হলে। জি, নিরূপা চৌধুরী মনে একটা কথা বলবেন একটু, মানে যেহেতু বিএনপি বলে যে তারা জনগণের দল, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে, এবং অ্যাডভোকেট হুমায়ুন বললেন জনগণকে সচেতন থাকতে হবে যেন পুরনো ফ্যাসিবাদ আর নতুন করে ফিরে না আসে। জনগণ আসলে কতটা সচেতন? বাংলাদেশের জনগণ যতটা সচেতন, বাংলাদেশের পলিটিক্যাল লিডাররাও মনে হয় ততটা সচেতন না। এই জন্য বলছি, আপনি যান রাস্তায়, একদম প্রত্যন্ত অঞ্চলে একটা চায়ের দোকানের সামনে 10 মিনিট দাঁড়ান, দেখবেন কি ধরনের পলিটিক্যাল আলোচনা হয়। আপনি মাঠে যান, কৃষকের মাঠে, যখন তারা দুপুরে খেতে আসে বা একসাথে 10 জন মিলে ধান কাটছে, তখন কি কথাগুলো হয়। তো অতএব কারো চেয়ে কেউ বুঝে, বিএনপিকে তো কম তোকমা দেওয়ার চেষ্টা করা হয় না, চাঁদাবাজ, দখলদার, এই সেই, তারপরেও কিন্তু এই ভোটে বিএনপিকেই জনগণ চিন্তা করে ভোট দিয়েছে। তো এই যে এত চেষ্টা করলো 1.5 বছর, 2.5 বছর, জনগণ কিন্তু তাদের হিসাবে ভুল করে না। জনগণ যখন বিএনপি না পারবে, জনগণ হয়তো বা মুখ ফিরিয়ে নিবে। সেই মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তো আপনাকে সুযোগ দিতে হবে। জনগণ আপনাকে 5 বছরের জন্য ইলেক্টেড করেছে, আপনাকে সেই সুযোগটা দিতে হবে। এবং পারলে আপনি দুটো ভালো বুদ্ধি দেন। আপনাকে শোনেন, সন্ত্রাস আপনার যেমন প্রহার করা একটা সন্ত্রাস বড় ধরনের, শব্দ সন্ত্রাসও কিন্তু একটা সন্ত্রাস বড় ধরনের। শব্দ সন্ত্রাস কিন্তু ওই পরে প্রহার করা সন্ত্রাসকে টেনে নিয়ে আসে। আমি আবারও বলছি, শব্দ সন্ত্রাস ভীষণভাবে দূষণীয়। আপনার মনে পড়ে ফজলু ভাইকে, উনি হতে পারে উনি একটু জোরে কথা বলেন, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা। আপনার যদি এই দেশের প্রতি যদি শ্রদ্ধা সম্মান থাকে, একজন মুক্তিযোদ্ধাকে কোন ভাষায় কথা বলতে হয়? আপনি তার বাড়ির সামনে গিয়ে, তার ফ্ল্যাটের সামনে গিয়ে বসে একজন নারী তার নারীত্বের অবমাননা করে গালাগালি করছে, মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে গালাগালি করছে, এক বেলা না, 1 ঘন্টা না, দিনের পর দিন। এটা কি, আমি তো একজন নারী, আমার নিজের অপমান। হ্যান্ড মাইক দিয়ে যেটা বলেছে তারা কি এনসিপির কেউ? আমি এনসিপির কথা বলছি না, আমি এই প্রজন্মের কথা বলছি। আমি শুধু এনসিপি কয়জনের একটা দল। আমি এই প্রজন্মের যারা বৈষম্য বিরোধীর কথা বলে, যারা নাম্বার নিতে চায়, নাম্বার নেয়। আমরা নাম্বার দিতে আমরা কার্পণ্য করি না। বাবা, তোমার 100 তুমি 100 নিয়ে যাও, ক্ষতি নাই। আমি নেপথ্যেই থাকলাম, পরিচালকরা নেপথ্যেই থাকে, আমি থাকলাম, বাট গালাগালি আসবে কেন? আমি যদি অপরাধ করি, অপরাধের কাঠগড়ায় আমাকে তুমি দাঁড় করাও, আমি অসম্মানিত হব না। আমার যদি ফাঁসিও হয় আমি মেনে নিব, কিন্তু তুমি তো আমাকে গালাগালি করতে পারো না অশোভন ভাষায়। এইটা কোন কালচারে এসে দাঁড়ালো? এই কালচারটা তো আমি তো আরো পেছনের দিকে, পুরোনো আমলের লোক, ওই হিসাব করলে, এদের সঙ্গে হিসাব করলে আমি তখনও দেখি নাই। আমি কি বললাম আপনাকে, যে একটা অসভ্যর মধ্যে আমি সবকিছু ঢুকাইতে পছন্দ করি। সেটা হলো যে মানুষ যখন লজিক হারায় তখন গালাগালি করে, আর গালাগালিতে না পারলে মারামারি করে। এটা হলো মানুষের স্বভাব। আপনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতবার যে ট্রলের শিকার হয়েছেন এটা আমরা কাউন্ট করতে করতে ক্লান্ত হয়ে যায়। রিসেন্টলি বিউটি রানী পাল, আলোচিত প্রধান শিক্ষিকা, ফেঞ্চুগঞ্জ পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তিনি ওয়েদার মেঘলা ছিল, তার কাছে মনে হচ্ছিল একটা সুন্দর গানের সঙ্গে যদি একটা ফেসবুক রিলস বানানো যায়। চমৎকার একটা রিলস তিনি বানিয়েছেন, অনেকে যেমন প্রশংসা করেছেন, কিন্তু সংঘবদ্ধভাবে ট্রলের শিকার হয়েছেন। তিনি রীতিমতো সাইবার বুলিংয়ে নাজেহাল হয়েছেন। অন্য কেউ হলে হয়তো মানসিকভাবে ভেঙে পড়তেন। চমৎকার বিষয় হচ্ছে, আশপাশে যত শিক্ষকরা ছিলেন তারা সবাই আসলে প্রতিবাদের ভাষা হিসেবে ওই গানের সাথে রিলস বানিয়েছেন। এবং উনি একটু আগে স্ট্যাটাস দিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে কিছু আবেদনও জানিয়েছেন যে দ্রুত শিক্ষক সুরক্ষা আইনের প্রয়োজন, কারণ এরকম ঘটনা সবসময় ঘটবে না, বুলিংয়ের শিকার সবার হতে হবে। গলতটা কোথায় ছিল, কি কারণে, কারা এটা করেছে বলে আপনার মনে হয়, যেহেতু আপনি নিজে কখনো কখনো সাফার করেছেন?
দেখেন, একজন শিক্ষক শুধুমাত্র পড়ালেখা করাবেন, মানে পড়ালেখাটা কিন্তু আসলে এত মানে সুন্দর উপকরণ নাই, এটা একটা কাঠখুট্টা লাগে সব সময়। একটা শিক্ষক যত এই ধরনের উদার মনোভাবাপন্ন হবে, শিক্ষার্থীরা তত ইন্টারেস্ট পাবে। আমি তার অনেকগুলো রিল দেখেছি, সে পড়াচ্ছে, অঙ্ক বোঝাচ্ছে বা বিভিন্ন ক্লাসে যে নাচের ভঙ্গিমায় বাচ্চাদেরকে শেখাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি যদি বলেন গত 5-10 বছরের মধ্যে আমার কোনো ভালো দিন কবে গিয়েছে, আমি এই গতকালকের দিনটার কথা বলতে চাই। আমার এতটা ভালো লেগেছে তার প্রতিবাদে যে সমস্ত বাংলাদেশের নারীকুল শিক্ষকরা, শুধু শিক্ষকরা না, নারীরা না, পুরুষরাও কিন্তু এই রিল বানিয়েছে, এই কন্টেন্ট বানিয়ে ছেড়েছে। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এই কারণে যে নারীদেরকে, যারা ধর্মশ্রয়ী রাজনীতি করে, তারা নারীদেরকে ইতিমধ্যে গত 2 বছর যাবত যে ট্রলের শিকার করছে, যে অশুভ আচরণের শিকার করছে, বিভিন্নভাবে হেনস্থা করছে নারীদেরকে। আপনি সেই টিএসসি থেকে শুরু করে যদি আমি কক্সবাজার যাই, এবং সেই আপনার ফুটবল খেলা থেকে শুরু করে যদি আমি শরীরচর্চা বা সঙ্গীত শিক্ষকের কাছে যাই, আমি যত অবমাননাকর অবস্থার শিকার নারীরা হয়েছে, গতকালকেই ছিল সেই শিকারের মানে মুখ্যম ভাষাটা। প্রত্যেকটা নারী এই যেভাবে নারীরা উজ্জীবিত হয়েছে, সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়েছে, এই অবস্থা যদি অব্যাহত থাকে, কোনো মৌলবাদ বাংলাদেশে কখনোই এই নারীদের প্রতি এই চরমভাবে অন্যায় হস্তক্ষেপ করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এটা একটা প্রতিবাদ, এই গানের কলিটা একটা প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি সম্পূর্ণ একের অধিকবার, আমি মিনিমাম 20 বার দেখেছি এই ভিডিওটা। এত শালীন পোশাকে, শালীনভাবে একজন মানুষ তার মনের ভাব প্রকাশ করেছে, আর কিছুই না। মনের ভাবের জন্য নিজেও গান গায় নাই, একটা গানের লাইন জুড়ে দিয়েছে, তার এতটা ভালো লাগছে। আমাদের প্রত্যেকেরই, আমরা ওই সময়টায় আমাদের কিশোরী কাল, যৌবন কাল যখন এই গানটা আসে, আমাদের প্রত্যেকেরই ভালো লাগতো এই গানটা। সেই গানটা যদি 2 কলি, যদি ওই নারীটা যদি তার হারিয়ে যাওয়ার মানসিকতায় যদি ওইভাবে দিয়ে থাকে, এটা তো প্রত্যেকটা মানুষ যার খারাপ লাগে, ধরেন আমি কোনো কারণে বিষণ্ণ অবস্থায় আছি, ওই রিলটা দেখলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যাওয়ার কথা, ভালো হয়ে যায়। এরকম কিছু কিছু সিনারিও আছে যারা করেছে, যারা বুলিং যারা করে নারীদেরকে। যেমন ধরেন আমি আমার এখন যে বয়সটা, সেটা কি বুলিং এর বয়স? অথচ আমি প্রতিনিয়ত বুলিং এর এত জঘন্যতর ভাবে শিকার হচ্ছি। যখন আমার বয়সটা ছিল, তখনও কিন্তু আমি রাজনীতি করেছি, আমি কিন্তু রাস্তায় মিছিল করেছি, মিটিং করেছি, আমি খালেদা জিয়ার সাথে কাজ করেছি। আমি এরকম কল্পনাই করি নাই যে আমাকে কোনো দিন কোনো বাজে কথা শুনতে হবে, এবং কেউ কোনো দিন আমাকে বলতে পারবে না যে ওই জায়গায় আমি এই মেয়েটাকে দেখেছি এই নোংরা অবস্থায় বা কিছু। সেই জায়গায় আমার এই বয়সে এসে আমাকে যখন গালির, মানে শুধুমাত্র গালি বললে ভুল বলা হবে, গালির একদম ট্রাক বলে না, 5 টনি ট্রাক সমগ্র বাংলাদেশ, এরকম ট্রাক ভর্তি ভর্তি গালি। এবং আপনি আসলে আপনার যোগ্যতা দিয়ে আসলে সবকিছু প্রমাণ করেছেন। আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনুর আপনার একটা মতামত নিতে চাই এই ক্ষেত্রে, কারণ আপনি নিশ্চয়ই শুনেছেন বিউটি রানী পাল, তাকে নিয়ে যেটা হয়েছে, যে তিনি আসলে নিজের জায়গা থেকে প্রতিবাদ যতটা করেছেন তার চাইতে বেশি হয়েছে তার আশপাশে যারা ছিলেন তারা একটা অভিনব প্রতিবাদ করেছেন। সে একই রিলসে বিভিন্ন রকমের রিলস তৈরি করেছেন একইভাবে। এরকম ঘটনা সবসময় ঘটবে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে হয়রানি হতে দেখি নারীদেরকে। আপনার ইনভেস্টিগেশন বলুন বা আপনার অবজারভেশন বলুন, কারা এই কাজগুলো করছে? আপনি একটা কথা আমাকে বলছেন, সেই জায়গা থেকে ছোট্ট একটা কেটে সেটা ছড়িয়ে দিয়ে ভাইরাল করতে পারে, কারা করছে আসলে? রাজনীতি করতে এসেছি গত বছর 28শে মার্চ, তারপর থেকে আজ পর্যন্ত, যে মনিয়াপা বললেন দুঃখের কথা কার কাছে বলবো, সারা জীবন এত হিসেব করে জীবন পরিচালনা করেছি যাতে কেউ একটা ছোট অভিযোগও করতে না পারে। একটা টাকা হারাম কামাই করি নাই, মানে এই যে এখন এই মুহূর্তে এখনো চেম্বারে বসে কাজ করছি, সেই জীবন যাপন করা একটা মানুষ আমাকে যেই পরিমাণ হয়রানি হেনস্থা হতে হয়েছে, এই যে বললেন না যে একটা সম্পূর্ণ বক্তব্যের কিছু অংশ কাট করে রাখা, এইটা একটা যে অসুস্থ মানসিকতা, বিকৃত মানসিকতা, এটা বন্ধ হইতে হবে। এটা আমার জন্য যেমন প্রযোজ্য, এটা তো আগে ছিল, এখন কেন হচ্ছে? এটা কি রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য? না, এটা শুধু রাজনৈতিক, আগে ছিল না এখন না, এমন না ব্যাপারটা।
মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অনেক বেশি অ্যাভেইলেবল। আপনারা এটা কন্ট্রোলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা, হ্যাঁ, সাইবার সিকিউরিটি আইন আবার নতুন করে প্রণয়ন করা হয়েছে। একটা ব্যালেন্স দরকার। আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের পাশাপাশি আপনি ঠিক কতটুকু অপরাধ, মানে কতটুকু করলে আপনার অপরাধ হবে আর কতটুকু করলে আপনি এটা ন্যায্য হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, মানুষের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। এই যে একজন শিক্ষিকা, ওনার সাথে যেই ঘটনাটা ঘটলো, এই ছাড়াও ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত ন্যাক্কারজনক। তারপরে সেটার যে সুন্দর প্রতিবাদ দেখলাম, এটাকে কিভাবে হলো? কারণ প্রতিবাদটা করেছে শিক্ষকগণ। শিক্ষকগণ জাতির ভবিষ্যৎ গঠন করে, তারা তাদের মতো সুন্দর প্রতিবাদ আর কেউ করতে পারবে না। মানে একদম সময়টা শেষ। আমার খুব ইচ্ছা করছিল আসলে এবং ডক্টর নার্গিস বানুর বক্তব্য শোনার। আমার তো একদমই সময় নেই। আপনি যে কথাটা বলেছেন ব্যালেন্স, ভারসাম্য, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং 1 মিনিট হাতে সময় থাকলে নিশ্চয়ই আমি সবার মন্তব্যটা নেওয়ার চেষ্টা করতাম। দর্শক, এই ছিল আজকে 71 জানালে। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবারও আমরা হাজির হবো। থাকবেন আমাদের সঙ্গে।